সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে যেমনটা আপনারা শিরোনামে দেখছিলেন, সর্বোচ্চ সংখ্যক শনাক্ত হয়েছে করোনা রোগীর। একই সাথে ঘোষণা এসেছে লকডাউন সামনে শিথিল করা হচ্ছে, ঈদকে উপলক্ষ করে এমনটি করা হচ্ছে, এরপরে আবারও কঠোর লকডাউন দেয়া হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আসলে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য, সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এছাড়াও আছেন ডক্টর ASM আলমগীর, তিনি প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার IEDCR। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রোববার হোয়াইট হাউসের শীর্ষ করোনা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি ডেল্টা ভ্যারিয়েন্টকে জঘন্য হিসেবে চিহ্নিত করেছেন। বলেছেন, একে বাগে আনা মুশকিল হচ্ছে বিজ্ঞানীদের। এর সত্যতা বাংলাদেশে মিলছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হলো সোমবার। 2020 সালের 8 মার্চ একদিনে 3 জন দিয়ে যে সংখ্যা গণনা শুরু হয় তা 13,768 জনে পৌঁছেছে। মৃত্যু হয়েছে এ যাবৎ দ্বিতীয় সর্বোচ্চ 220 জনের। মৃত্যুর হার এখন পর্যন্ত 1.61%, আর 24 ঘন্টায় শনাক্তের হার 31.24%। এদিকে করোনায় উপসর্গ নিয়েও মৃত্যুর সংখ্যাও কম নয়। প্রায় প্রতিদিনই প্রতিটি বিভাগেই উপসর্গ নিয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। বরিশালে একদিনেই উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 19 জনের। বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ পিস অবজারভেটরির তথ্য মতে এ যাবৎ 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনা উপসর্গ নিয়ে। তবে আসার কথা, দেশব্যাপী তৃতীয় পর্যায়ে গণটিকাদান শুরু হয়েছে। 35 বছরের উপরে সবাই এখন টিকা নিবন্ধন করতে পারছেন। চীনের সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে উপজেলা পর্যায়ে, আর সিটি কর্পোরেশনের এলাকায় মডার্নার টিকা। শুরুতেই অধ্যাপক ইমতিয়াজ আপনার কাছে আসতে চাই। একটু আগে যে প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে বাংলাদেশ পিস অবজারভেটরির কথা বলা হচ্ছিল, যেটি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের একটি প্রকল্প। আপনারা বিভিন্ন সময়ে দেখিয়েছেন যে কিভাবে যে সরকারি হিসেব, তার বাইরেও কিছু মানুষ মারা যাচ্ছেন যারা করোনার উপসর্গে ভুগছিলেন। এই সংখ্যাগুলো কি শুধুমাত্র গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন আসে তার ভিত্তিতে, না এর বাইরেও কোনো তথ্য আপনারা পাচ্ছেন? ধন্যবাদ। আমরা ওপেন সোর্স গণমাধ্যমের 25টা সোর্স আমরা দেখি। তার মধ্যে কোনো সন্দেহ নেই জাতীয় পত্রিকা, রিজিওনাল পত্রিকা, টেলিভিশন চ্যানেল, এমনকি অনলাইন যে নিউজ বার হচ্ছে এখন, সেখানেই করা। একটা সিস্টেম আছে, যদিও ওটা কাউন্টার চেক করার একটা বিষয় থাকে। তবে যেটা হয়, যদি বেশি তারতম্য হয় তখন আমরা স্বাভাবিকভাবে রীতিমতো যেটা মানে ওখানে মানুষের সাথে কি বলা হয়, কথা বলে জিনিসটা দেখা যায় আসলেই ওই হাসপাতালে এই ধরনের কিছু হয়েছে কিনা। এমনিতে এখন পর্যন্ত ওপেন সোর্স ডেটা। একটা জিনিস ইন্টারেস্টিং হলো যে পত্রিকায় মৃত্যুটা লুকানোটা খুবই কঠিন। আমি সবসময় বলে এসেছি আগেও যে ইনফেকশনটা কিন্তু আসলে আরও, আমি মনে করি আরও হয়তো বেশি আমরা ইনফেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং তার কিছুটা প্রমাণ, যত বেশি আমরা টেস্ট হচ্ছে তত কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ইনফেকশন রেটটা ইনফেকশন হতে পারে আরও বেশি, কিন্তু মৃত্যু যেটা সেটা যেহেতু লুকানো যায় না, এবং আমাদের গণমাধ্যম সেই ব্যাপারে যথেষ্ট সচেতন। অনেকগুলো বিষয়, একটা হলো হাসপাতালের বিষয়টা থাকে, তারপরে কবরস্থানের বিষয়টা থাকে, সেখানেও মাঝে মাঝে খোঁজখবর না হয়। সব মিলে যেহেতু মৃত্যুর বিষয়টা থাকে, লুকানো যায় না, তাতে যেটা হয়, এই কোভিড লাইক সিমটমসের প্রথম থেকে আমরা শুরু করেছি, একেবারে প্রথম গত বছরের মাস থেকে শুরু করেছি। কারণ সরকারের একটা হলো, সরকার যে খবর দিচ্ছিল সবাই যে বিশ্বাস করছে তা না, কিন্তু কোভিড লাইক সিমটমসের এখন পর্যন্ত আমরা দেখেছি 2,939 জন মারা গেছেন এই সিমটমসে। যদিও একটা গবেষণা কিন্তু করা হয়েছিল গত বছরে, যেখানে দেখা গেছে যে এর মধ্যে 80% কিন্তু কোভিড নেগেটিভ ছিল, 20% পজিটিভ ছিল। পরে যখন এটা আবার তারা যখন গবেষণা করলো, তাতে মানে আমি যদি 20% চেয়ে আমি যদি 40%ও আমি যদি অ্যাড করি, তাহলে মোটামুটি বোঝা যায় যে ম্যাক্সিমাম কত মানুষ মারা গেছে। সেই হিসাবে
আমি মনে করি যে মানুষের মধ্যে যে আতঙ্ক, এবং সরকারও আমি মনে করি যে এখন খোঁজ খবর নিচ্ছে যে আসলে কোভিড সিমটমসের বিষয়টা দেখা দরকার, তাহলে বোঝা যাবে পুরোপুরিভাবে যে মৃত্যুর সংখ্যাটা আসলে কতখানি। গত ৩-৪ সপ্তাহের যদি অবস্থা দেখি তাহলে ঢাকার বাইরে, বিশেষ করে বড় বড় শহরগুলোর বাইরেও প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সময় কি এই যে যারা এই উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন তার সংখ্যাগত কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়েছে? আগের থেকে কি এই সংখ্যা বেড়েছে এই মূল সংক্রমণের যে চিত্র তার সাথে তাল মিলিয়ে? বিশালভাবে জাম্প করেছে। আমরা একেবারে ওই ট্রেন্ডটাও দেখাই, এবং যদি কেউ কোভিড গ্রাফিক্সে যান, এবং ওটা অ্যাভেলেবল আমাদের ওয়েবসাইটে, রীতিমতো ট্রেন্ডসে আমরা দেখেছি যে মার্চ এপ্রিল মাসে একেবারে নেমে এসেছিল, মানে বলতে গেলে জিরোর কাছাকাছি চলে গিয়েছিল। তারপরে এপ্রিলের মে মাস থেকে শুরু হলো বাড়তে বাড়তে, প্রথমে 58, তারপরে 51, তারপরে 486, বিশাল জাম্প করলো। এবং আমরা যদি যেহেতু কোন শহরে কোন ডিস্ট্রিক্টে সেটাও আমরা দেখাতে পারি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই উঠে আসলো রাজশাহী, 270 জন মারা গেছেন কোভিড লাইক সিমটমে, তারপর কুমিল্লা, তারপর সাতক্ষীরা, তারপর চাঁদপুর। তাতে বোঝা যাচ্ছে যে যেটা এমনিতে সরকারি হিসাবে যেটা আসছে, এখানে একটু তাড়াতাড়ি একটু বলে নেওয়া দরকার যে অনেক সময় অনেক এই ধরনের বিষয়ে যদি ঘরে মারা যান, সেটা স্বাভাবিকভাবে হয়তো পত্রপত্রিকায় আসবে না, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে যদি মারা যান, তাহলে কিন্তু ওই খবরটা স্বাভাবিকভাবে স্থানীয় পত্রপত্রিকায় চলে আসে, যদি একেবারে জাতীয় পত্রপত্রিকায় নাও আসে, লোকাল পত্রপত্রিকা। এবং এরই মধ্যে আমরা দুবার কিন্তু পুরো বাংলাদেশের যে জার্নালিস্ট আছে যারা একেবারে গ্রাম পর্যায়ে কাজ করেন, তাদের নিয়ে কিন্তু আমরা আবার বসেছিলাম, পুরো জাতীয়ভাবে আলাদা আলাদা ডিভিশন ভাবে বসেছিলাম, তারপরে পুরো ন্যাশনালি ভাবে বসেছিলাম। আমি মনে হয় গত 10 দিন আগে আবার বসেছিলাম আমরা। তখনও কিন্তু তাদের কাছ থেকেও এক ধরনের ইনপুট পাওয়া যায়। কোনো সন্দেহ নেই, যেভাবে রাজশাহী, কুমিল্লা, সাতক্ষীরা, আমরা বোঝাই যাচ্ছে যে ঢাকার বাইরে এটা হয়তো বেশি দেখা যাচ্ছে এখন। কিন্তু এখানে একটু খুব তাড়াতাড়ি বলি, এখন পর্যন্ত আমরা যদি ইনফেকশনটা দেখি, তাহলে কিন্তু ঢাকায় বেশি ইনফেক্টেড। কিন্তু এখনো এটাও মনে রাখতে হবে যে ঢাকার পপুলেশন কিন্তু অনেক বড় অন্য জায়গা থেকে, যার জন্য আমি যদি পপুলেশনে দেখি, তাতে হয়তো আবার দেখা যাবে যে অন্য ডিভিশন বা অন্য ডিস্ট্রিক্টে হয়তো কমে গেছে। জি, ধন্যবাদ। ডক্টর আলমগীর, আপনার কাছে আসতে চাই। একদম কঠোর লকডাউনের ঘোষণা আসলো এবং প্রায় 2 সপ্তাহ হতে চলেছে, এবং এই সময় আমরা প্রতিনিয়ত আসলে সংখ্যার বৃদ্ধি দেখেছি, যেমন মৃত্যুর সংখ্যা বেড়েছে, সংক্রমণের সংখ্যাও বাড়ছে। তাহলে কি এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যে যখন আর লকডাউন কাজ করছে না, নাকি যেভাবে এটা আসলে প্রয়োগ করা হচ্ছে সেখানে ত্রুটি থেকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ইন্টারস্টারের ডাটাটা নিয়ে একটু কথা বলতে চাই, অ্যাড করতে চাই আসলে, যে সাবদের রিপ্রেজেন্টেশনটা আমি পাই, আমি যেটা আপনারা মেইল করেন। তবে একটা কথা স্যার, এখানে আপনি যেটা বলেছেন যে কেউ যদি সন্দেহভাজন মারা যায়, সে যদি হাসপাতালে আসে কিংবা আমাদের নেটওয়ার্কের ভিতরে আসে, আমরা কিন্তু তার নমুনা পরীক্ষা করি, এবং সেখানে আমরা দেখেছি 20 থেকে 30% পজিটিভ। এট টাইমস ইট ওয়াজ লাইক, তখন তো অনেক গুজবের সময় ছিল প্রথম দিকে, ওটা 1-2% ছিল যে কেউ মারা যাওয়ার আগে একটা কাশি দিয়েছে, বাস সবাই বলা শুরু করলাম সে করোনা নিয়ে মারা গেছে। কিন্তু এখন আমরা কিন্তু, যেহেতু আপনি দেখবেন যে প্রায় 90% বেশি ডেথ কিন্তু হসপিটালে অথবা বাড়িতে করোনা হিসেবে চিহ্নিত হওয়ার পরে, এবং এটাতে আপনাদের এই ডাটাটা আমাদের আসলে খুবই হেল্প করে স্যার। আমরা এটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ, এবং আমি এই ডাটাটা দীর্ঘদিন ধরে পাচ্ছি, প্রেজেন্টেশন গুলো পাচ্ছি, এবং সেটাতে আসলে আমাদের পলিসিতেও অনেক কাজে দেয় স্যার। থ্যাংক ইউ স্যার। আর সংক্রমণের সংখ্যা দেখুন, লকডাউন ফেল করে না, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আপনি আমাদের 480টা উপজেলা পর্যায়ে হয়তো উপজেলা শহরে লকডাউনটা আইন প্রয়োগ করে কার্যকর করতে পারেন, কিন্তু আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে ইনফেকশন নিয়ে, আমাদের অনেক গ্রামে ঢুকতে দিচ্ছে না। যে আমরা জানি যে এই বাড়িতে প্রায় প্রতি বাড়িতে 1-2 জন করে জ্বরে আক্রান্ত, পরীক্ষা করতে দিচ্ছে না। প্লাস হচ্ছে যে
আপনি এক বাড়ি থেকে আরেক বাড়িতে মুভমেন্ট বন্ধ। আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার জন্য স্যাম্পল দিয়ে গেছে, রোগী আমরা যে খুঁজে পাই বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। সো এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন আমাদের যেটা মফস্বল এলাকায়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে লকডাউন কার্যকর করাটা অত্যন্ত ডিফিকাল্ট। সেটার জন্যই আমরা রিসেন্টলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সবাইকে ইনভলভ করে তারা যদি অংশগ্রহণ করে তাহলে হয়তো চিহ্নিত বাড়িটি তারা মার্ক করতে পারবেন বা কনভিন্স করতে পারবেন মানুষকে। এখানে আমরা তো আসলে এই মহামারীর সময় এমনি অনেক মানুষ অনেক কষ্টে আছে, সেখানে আইন প্রয়োগ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষের উপর এক ধরনের জুলুমও হয়ে যাবে। সো কনভিন্স করে যদি আপনি আইসোলেশনটা না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা লকডাউনের আমার উদ্দেশ্য কি, মানুষকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হেল্প করা, ঘরে আটকে রাখলে মানুষ এক্সপোজড হবে না, তাহলে আক্রান্ত হবে না। কিন্তু আমরা ঢাকা সহ বড় শহরগুলোতে দেখছি মানুষের এক ধরনের আচরণ, আর গ্রামে দেখছি আরেক ধরনের আচরণ। সেটাই স্বভাবগত আচরণ, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছেন, অসুখ হলে মানুষ দেখতে আসছেন, যেটাতে করোনাতে একদমই করা সম্ভব না। তো এই জন্য হয়তো যে আমরা 10-12 দিনে লকডাউন দিলে যে এফেক্টটা গত কয়েক মাস কয়েকবারই আমরা দেখেছি, সেটা কিন্তু আমরা এবার দেখতে পাইনি। এবং আমরা তুলনামূলকভাবে সংক্রমণ সংখ্যা এবং বেশি যে এখন বাড়ছে, এবং এই সময়ে আপনি যদি লকডাউন শিথিল করার নানাবিধ কারণ আছে, সেগুলি হয়তো বা পরবর্তীতে আলাপ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখনো আমাদের ব্যক্তিগত সচেতনতার জায়গা কোথাও আমরা ঘাটতি আসলে। আর আমরা রাষ্ট্র সুরক্ষা দিবে, সমাজপতি কমিউনিটি এঙ্গেজড হয়ে সুরক্ষা দিবে, কিন্তু আমার জীবন তো আমার জীবন, আমাকে সুরক্ষা করার জন্য আমাকেও কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা সেখানে কোথাও এক ধরনের ঘাটতি আমরা সবার মাঝে দেখি, এবং এটা আমরা ভুলে যাই যে প্রচন্ড একটা মহামারী সারা পৃথিবীতে চলছে। এখনো 6 থেকে 8 হাজার লোক প্রতিদিন মারা যাচ্ছে, 40 লক্ষের বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশে আমরা 200-র বেশি মানুষ প্রায় প্রতিদিনে এখন মারা যাচ্ছে, এবং আপনি যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এবং আমাদের এক ধরনের ধারণা যে আমার আর করোনা হবে না, আমাদের তো এতদিন হলো না, আর হবে না, কিন্তু কখন হবে আমরা কেউ জানি না। এবং প্রচন্ড বেগে যে ট্রান্সমিশনটা বাংলাদেশে বর্তমানে চলছে, আমরা এক ধরনের বুদ্ধিজীবী ভিত্তিক আলোচনা করি, সেটা হচ্ছে যে কি কি ভ্যারিয়েন্ট আসলো, কি কি ভ্যারিয়েন্ট গেল ইত্যাদি। সাধারণ মানুষের জন্য এগুলি আসলে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন না। ইনফরমেশন হচ্ছে আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সাথে সুযোগ পেলে টিকাটা নিয়ে নিতে হবে। এখন বর্তমানে আমাদের প্রচুর টিকার সংস্থান হয়েছে। আজকে থেকে আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া শুরু করেছি। আমরা মডার্নার টিকাও উপজেলায় নিয়ে যাব সেই প্ল্যান করছি, এবং আমরা আগামী সপ্তাহ থেকে প্রতিদিনে প্রায় টিকা পাবো, প্রায় 30 লাখ 50 লাখ এইভাবে। সো আমরা টিকাদান কার্যক্রমটা জোরদার করে সাথে যদি স্বাস্থ্যবিধিটা মানাতে পারি এবং সচেতনতা, আমাদের ব্যক্তিগত সচেতনতার জায়গা, তাহলে আসলে লকডাউন কার্যকর হবে। তাছাড়া লকডাউন কার্যকর করানো বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লকডাউন কার্যক্রম পরিচালনা করে সেটা সুফল কতটুকু পাওয়া যাবে, সেটা নিয়ে আসলে আমি প্রথম থেকে একটু দ্বিধান্বিত। কারণ মানুষের উপর আইন প্রয়োগ করে কোনো কিছু করা হোক, যেখানে 50 লক্ষ মানুষ এই দেশে দিন এনে দিন খায়, তাদেরকে আপনি ঘরে রাখবেন কতদিন? সো এই সবকিছু মিলায় হয়তো আমাদের এক ধরনের কম্প্রোমাইজ করতে হয়। আর কোরবানির ঈদটা যেহেতু আমাদের হয় যে, আপনি জানেন গত কয়েক বছর যাবত বাংলাদেশে অন্তত কোরবানির পশুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ আমার গরিব মানুষ যে গরু ক্যাটেলটা রেস করে, তার বিক্রির একমাত্র সময় হচ্ছে এই কোরবানির ঈদের সময়। সেখানে অনলাইনে আমরা বারে বারে বলছি, আমরা টেলিভিশনে হয়তো বসে বসে বলছি বা বিভিন্ন আয়োজন করছে, কিন্তু বাংলাদেশের কতজন মানুষ, কত পার্সেন্টেজ মানুষ আসলেই অনলাইনে গরু কিনে কোরবানি দেওয়ার সক্ষমতা রাখে, সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তো হয়তো সবগুলো বিবেচনা করেই হয়তো সরকার এরকম ডিসিশন নিচ্ছে। প্রজ্ঞাপনটি যেহেতু এখনো হয়নি, সো এটা নিয়ে আমি আসলে আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে চলে আসি। এখন পর্যন্ত তো প্রতিদিনই বাড়ছে, আজকে 13,000-এর মতন সংক্রমণ আমরা দেখলাম। সামনে যদি আরও উন্মুক্ত করে দেওয়া হয় এবং গরুর হাট যদি বসে, তাহলে কি এমন একটা পরিস্থিতির দিকে আমরা চলেছে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা এখনই যে অবস্থায় যে চাপের মধ্যে আছে, এমন চাপের মধ্যে পড়বে যেটা আর সামাল দেওয়া সম্ভব হবে না? প্রথমত প্রতিদিন বৃদ্ধির বিষয়টাকে একটু ব্যাখ্যা করা দরকার। আমরা যদি লক্ষ্য করি যে এই যে লকডাউন বলি আর কঠোর বিধিনিষেধ বলি, শব্দ গুরুত্বপূর্ণ নয়, যে কার্যক্রম, সেই কার্যক্রম যখন চালু হলো তখন 26% মতো রেট অফ পজিটিভিটি ছিল।
এই যে নাম্বারগুলো বৃদ্ধি পাচ্ছে, আজকে যে সর্বোচ্চ সংখ্যায় সংখ্যা দেখা গেছে শনাক্তকরণ, কিন্তু সর্বোচ্চ সংখ্যায় 44,000-এর মতো টেস্ট হয়েছে, যেটা কিন্তু কখনো এত টেস্ট হয় না। সুতরাং এই নাম্বারের দিকে না তাকিয়ে আমরা যদি রেট অফ পজিটিভিটিতে দেখি, তাহলে 1 জুলাইয়ের আগে 26% থেকে আমরা 30-31% চলে এসেছে। আমরা কিন্তু গত সপ্তাহ পুরো জুড়েই প্রায় 30-31%। তাহলে এই যে কঠোর বিধিনিষেধের যে একটা প্রধান লক্ষ্য, ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভটা ফ্ল্যাট করা গেছে। না হলে কিন্তু এটি যদি আরও উচ্চ হারে যেত, তাহলে ভারতের যে দিল্লির মতো অবস্থা এখানে হয়ে যেতে পারতো সারা দেশে। তাহলে সেই জায়গা থেকে আমরা রক্ষা করার জন্য অবশ্যই কঠোর বিধিনিষেধ আংশিক হলো কাজ দিয়েছে। খুলনা বিভাগে তো কিছু কিছু জায়গায় সে অবস্থার কাছাকাছি চলে গেছে। স্থানীয় পর্যায়ে কত কোনো ফোকাল পয়েন্টে হয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে মানে গড়ে, তাহলে গড়ে 30-31% এই বিষয়টি কিন্তু আমি বলবো যে এই বিধিনিষেধ ছিল বলে, আংশিকভাবে ছিল বলেই কিন্তু সেই শনাক্তটা সেইভাবে রেট অফ পজিটিভিটি অত উচ্চে পিকে চলে যায় না। কিন্তু আমাদের আবার কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি, কারণ আমরা ধরে নিয়েছিলাম 2 সপ্তাহের মধ্যে এক ধরনের যেটাকে বলা হয় নিম্নমুখী প্রবণতা, সেই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি না। তো একটা সমান্তরাল মানে কিছু ফ্লাকচুয়েশন সহ এক ধরনের ফ্ল্যাট হয়ে থেকে যাচ্ছে, এবং এখন সম্ভাবনা দেখা দিয়েছে যে বিধিনিষেধ কিছুটা শিথিল করলে হয়তো আরও বৃদ্ধি পাবে, এ ব্যাপারে সন্দেহ নেই। কারণ কঠোর বিধিনিষেধ শিথিলের সময় পাবে না, এর ফলাফল আবার 2 সপ্তাহ বা 7-10 দিন পর থেকে হয়তো শুরু হবে, 7-10 দিন। আমরা বরং বিধিনিষেধ যখন শিথিল হবে তখন হয়তো আমরা এর ফলাফল, এখনকার ভালো কাজের কিছু ফলাফল বরং কিছু পেতে পারি প্রবণতা। কিন্তু বড় বিষয় হচ্ছে যে যেটা ডক্টর আলমগীর বললেন, আমি সেটা মনে করি যে আমাদের আসলে স্বাস্থ্যগত বিজ্ঞানের দিক থেকে তাকালে অবশ্যই শিথিলতা ভুল পদক্ষেপ, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমরা এই যে কঠোর বিধিনিষেধটা কি সফল করতে পারছি। আমরা বহুবার এখানেও আলাপ করেছি বাস্তবায়ন যোগ্যতা, যে কোনো বিধিনিষেধ বাস্তবায়ন যোগ্যতা হবে, না হলে হবে কি আমি নামকরণ করব, অনেক তীক্ষ্ণ অস্ত্র মরিচা ধরে ভোতাতে পরিণত হয়ে যাবে। এই মানে তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করব, মরিচা ধরা অস্ত্র, তাহলে হবে কি এই যে শব্দগুলো হাস্যকর হয়ে যায়। আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমরা যখন যে পূর্বশর্তগুলোর কথা বলেছিলাম, জনসম্পৃক্ততা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, আমাদের এই যে সমন্বয়, এগুলো কিন্তু কোনোভাবেই এটি অগ্রগতি ওইভাবে লক্ষ্য করতে পারছি না আমরা। তাহলে আরেকটি বিষয় ডক্টর আলমগীর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা শহর এবং গ্রামের মধ্যে যে ডাইনামিক্স, এর মাঝে কিন্তু জনগণের যে সাইকোলজি, মাস সাইকোলজি, সেটার মধ্যে একটা প্রধান পার্থক্য রয়েছে, এবং আমাদের যে অনুশাসন, আমাদের যে প্রশাসনিক যে পদক্ষেপ বাস্তবায়নের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আমরা এখন সঠিকভাবে এগিয়েছি, যদিও অনেক দেরিতে। প্রায় বছর খানেক ধরে বলা হচ্ছে যে স্থানীয় ভিত্তিতে কমিটি, এবং সেই কমিটিতে নানান জনের মানে যে প্রতিনিধিত্ব সহ, বিশেষ করে জনপ্রতিনিধি এবং অন্যান্য স্বাস্থ্যসেবী, সমাজকর্মী, মিডিয়া কর্মী, এনজিও, সেইটি কেবল কমিটিগুলো তৈরি হয়েছে। কিন্তু এই কমিটিগুলোর কিন্তু এখনও টার্মস অফ রেফারেন্স, সেগুলোর যে কার্যপরিধি, সেগুলোর যে এখতিয়ার, সেগুলো কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এই একটি সময় এসেছে যে সময়ে যদি বিধিনিষেধ যাই আরোপ করি না কেন, এই বিধিনিষেধ শিথিল হবে 7 দিন, আবার কঠোর হবে, মানে বিধিনিষেধের মধ্যেও কিন্তু হয়তো স্থানীয় ভিত্তিতেও নানান রকম বিধিনিষেধ হতে পারে। কিন্তু সব কিছুর মূল কথা হচ্ছে স্থানীয় জনগণের, বিশেষ করে গ্রামাঞ্চলে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের যে স্থানীয় কমিটি, তার সম্পৃক্ততা ছাড়া কোনো কঠোর বিধিনিষেধ কাজ করবে না। কাজে এখন যে বিধিনিষেধ শিথিল হবে 7 দিন, এর মধ্যে 50% অর্থাৎ গ্রাম অঞ্চলে এটার তেমন কোনো প্রভাব পড়বে না। প্রভাবটা পড়বে কিন্তু শুধু কোরবানির হাটের ব্যাপারে কিছুটা, আর প্রভাব পড়বে বিশেষ করে শহরাঞ্চলে, যেখানে দোকানপাট ইত্যাদির প্রশ্নগুলো উঠছে। তা আমাদের মনে হয় যে বাস্তবতা হচ্ছে যে এখন একদিকে টিকা, একদিকে আমাদের চিকিৎসা সেবাদানের সক্ষমতা, আর বিশেষ করে প্রান্তিক অঞ্চল থেকে রোগীর ফিল্টারিং করা, যেটাকে বলা হচ্ছে রিস্ক প্রেডিকশনের মাধ্যমে। এগুলো কতগুলো বৈজ্ঞানিক টুলসও বেরিয়েছে যে কোন রোগীকে উপরে দিতে হবে। আর আমাদের যে খুবই বিখ্যাত যে ব্যবস্থাটা রয়েছে গ্রামাঞ্চলে, শহরে কিন্তু সেটি নেই, যে কমিউনিটি ক্লিনিক থেকে, এমনকি বাসা বাড়িতে ভিজিট থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক, উপজেলা, জেলা এবং বিশেষায়িত হাসপাতাল পর্যায় পর্যন্ত যে একটি চেইন রয়েছে, যেটি বিশ্বখ্যাত, সেই অবকাঠামোটা পর্যাপ্ত ব্যবহার হবে জনসম্পৃক্ততা সহ। কমিউনিটি ক্লিনিক যখন করা হয়, এই উদ্দেশ্যটাই কিন্তু ছিল। আসলে কমিউনিটি ক্লিনিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম এটা কনসিভ করেন, তখন কিন্তু ছিল জনগণ এটার
মানে স্থানীয় জনগণ এটার ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। কিন্তু পরে আন্দোলনের মাধ্যমে এটি আরেকটি সরকারি প্রতিষ্ঠানের মতো হওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের এখনকার এই সুযোগটি আমাদেরকে নিতে হবে যে এই যে গ্রামাঞ্চলের যেটি আমাদের সিংহভাগ আমাদের দেশের এখনও, সেই অঞ্চলগুলোকে এই যে স্বাস্থ্যসেবার যে অবকাঠামোটা রয়েছে সেখানে জনসম্পৃক্ততা সহ কি করে আমরা কোভিড মোকাবেলা এবং কোভিড মোকাবেলা মানে অন্যান্য অসুখের মোকাবেলার মডেল করে তুলতে পারি। এখন কিন্তু সবার নজর হচ্ছে স্বাস্থ্যের দিকে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের উচিত হবে এই কোভিডের সময়ে কিন্তু এই মডেলটিকে ব্যবহার করা। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসবো। দর্শক আশা করি সঙ্গে থাকবেন। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি অধ্যাপক ইমতিয়াজ আপনার কাছে। আমরা খানিকক্ষণ আগে কথা বলছিলাম ভ্যাকসিন নিয়ে, এবং একটা পর্যায়ে শুরুতে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে মূলত শহর কেন্দ্রিক ছিল এবং অপেক্ষাকৃত শিক্ষিত মানুষজন ভ্যাকসিন দিয়েছেন। আপনারা কি কোনো তথ্য পাচ্ছেন যে মানুষের এই ব্যাপারে কোনো পরিবর্তন এসেছে কিনা দৃষ্টিভঙ্গির, এবং যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইন ভিত্তিক সেটার পরিবর্তন না করে কি আরো বেশি সংখ্যক মানুষকে যারা সেভাবে শিক্ষিত নন তাদেরকে এর আওতায় আনা যাবে কিনা? আমার মনে হয় ডক্টর আলমগীর একটা ভালো কথা বলেছেন যে এক ধরনের মোবিলাইজেশন প্রয়োজন, কিন্তু এই ভ্যাকসিনেশনে একটা পলিটিক্যাল মোবিলাইজেশন বড় আকারে প্রয়োজন, যেটা কিছুটা হয়তো এখন কাজ শুরু করার একটা চেষ্টা করছেন সরকার। আমার মনে হয় ভ্যাকসিনেশনের ব্যাপারে কিন্তু তাই। তবে কোনো সন্দেহ নেই যে হয়তো সরকার চাইবেন বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক ধরনের, যেহেতু অনেকটা বলতে গেলে এক ধরনের পেশেন্সের অভাব থাকেন এই সময়, এবং তারাও মনে করছেন যে শিক্ষা পিছিয়ে চলে যাচ্ছে। তো সেখানে হয়তো বড় আকারে হয়তো যারা স্কুল ছাত্র থেকে শুরু করে, প্রথমে সন্দেহ নেই বিশ্ববিদ্যালয় ছাত্র, কলেজ ছাত্র, তারপর স্কুল ছাত্র, মানে এডুকেশন সেক্টরে হয়তো একটা বড় একটা অ্যাটেনশন দেওয়া হয়তো প্রয়োজন। এমনিতে ওই মোবিলাইজেশন যখন শুরু হবে, এবং ডক্টর আলমগীর এমনি বলছিলেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আসলেই ভালো, তো সেই হিসাবে ওই ক্যাম্পেইন মোডে যখন নামবে আমার মনে হয় না যে দেবে না দেব না এই ধরনের বিষয়ে কিন্তু আমি এখনো দেখিনি, মানে আমাদের ইস্যু আসেনি যে ভ্যাকসিন রেজিস্ট্যান্স যেটা আছে রীতিমতো ক্যাম্পেইন করা, যেটা আমরা আমেরিকায় দেখি যে একেবারে বিরাট একটা অংশ আছে যে ক্যাম্পেইন রেজিস্ট করছে যে না ভ্যাকসিন হলো একটা কনস্পিরেসি, ভ্যাকসিনের ব্যাপারে অনেক কিছু এটা কিন্তু আমরা এখনো বাংলাদেশে আমরা অ্যাটলিস্ট আমার চোখে বড় আকারে পড়েনি। একটা দুটো ব্যক্তি হয়তো বলতে পারে, কিন্তু আমি মনে করি না যে এটা বড় আকারে যাবে। এটা একটা বড় একটা কারণ হয়তো আমি মনে করি যে আমরা এমনি ভ্যাকসিনেটেড দেশ, বড় আকারেই কিন্তু আমরা ভ্যাকসিনেটেড দেশ, তার একটা কালচার আছে কিন্তু, এবং যে ইনফ্রাস্ট্রাকচার ডক্টর আলমগীর বলছিলেন একটু আগেই যে পার ডে 30 লক্ষ দেওয়ার ক্ষমতা রাখে, সে তার আমার মনে হয় না ওই ব্যাপারে চিন্তা করা দরকার। যেটা চিন্তা করা দরকার, এবং সেটা হয়তো আলমগীর সাহেব আরো ভালো বলতে পারবেন, সেটা হলো যে আমাদের সাপ্লাই লাইন, সাপ্লাই মানে ঝড়ের মতন, যেখানে আমরা মার খেয়ে গেছি, 3 মাস পিছিয়ে গেছি বলতে গেলে, যেহেতু একটা সোর্সের উপর আমরা ডিপেন্ড করেছিলাম। সেখান থেকেই আমার মনে হয় বড় আকারে যদি আমরা তখন থেকেই মাল্টি লেয়ার প্ল্যান বি, প্ল্যান সি তখন থেকেই যদি আমাদের থাকতো, তাহলে হয়তো আজকের এই স্লোনেসটা থাকতো না। এবং যেটা আমরা অন্য দেশে দেখছি যে ইনফেকশন কিন্তু বাড়ছে অনেক দেশেই, তার বড় একটা এক্সাম্পল ইউকে। আর ইউকের কয়েকদিন ধরে বিশাল ইনফেকশন, কিন্তু আমি আজকেরই দেখছিলাম 34,000 ইনফেকশন। মনে রাখতে হবে যে ইউকের পপুলেশন কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক কম পপুলেশন, সেই হিসাবে 68 মিলিয়ন মাত্র। সেখানে মারা গেছে কিন্তু মাত্র 6 জন। তাতে বোঝা যাচ্ছে যে ভ্যাকসিন কাজে দিয়েছে। এবং আমরা যারা গতকালকে যারা খেলা দেখেছি, 2টা খেলাই, উইম্বলডন খেলা এবং আমরা পরে যে ফুটবল খেলা, খুব যে মাস্ক বলতে গেলে কেউই পরাচ্ছিল না, কারণ তারা যথেষ্ট মনে হয় কনফিডেন্স হয়ে গেছে, যেহেতু তারা ভ্যাকসিনেটেড, মোটামুটি 60%-এর উপরে ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আমরা যখন ওই পর্যায়ে চলে যাব, আমি মনে করি যে আমাদের যে অবস্থা, আমি এখানে একটু বলে রাখি যে আমাদের মৃত্যু সংখ্যা, যদিও যে কোনো একজন ব্যক্তির মৃত্যু কিন্তু খুবই দুঃখজনক, আমি মানে সবসময় এই ব্যাপারে সচেতন, যেহেতু আমার নাম্বার নিয়ে
কাজ করতে হয়, কিন্তু বারবার কিন্তু আমরা বলি যে নাম্বার দিয়ে কিন্তু মানুষের মৃত্যুটাকে দেখা ঠিক না। তথাপি যেহেতু নাম্বার নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের পার মিলিয়ন ডেথ কিন্তু পার মিলিয়ন মৃত্যুর সংখ্যা মাত্র এখন কেবল হয়েছে 100 হয়েছে, কেবল 100। কিন্তু আমি যদি অন্য দেশ দেখি, আমেরিকা কি বলা হয় 2000-এর কাছাকাছি, ইউকে 2000-এর কাছাকাছি, জার্মানি 1000-এর উপরে, মানে সেই তুলনায় মাত্র 100। যেহেতু তাতে অনেকেই কিন্তু অনেক বিদেশি যারা আছেন তারা বলছে যে না, তোমাদের তো কোনো একটা কারণে এখনো মৃত্যুর হার তবে এটা যে এটা সাই করে বাড়তে পারে কিন্তু, এবং সেখানেই হলো সচেতনতার প্রয়োজন, মোবিলাইজেশন, এবং যেই 3টা জিনিস করণীয়। আমি একমত একেবারে লিয়াকত সাহেব এবং আলমগীর সাহেবের সাথে, যে কোনোভাবেই আইন দিয়ে পুলিশের দ্বারা এটা সম্ভব না। আমি 2-3 মাস আগে লেখাও লিখেছিলাম যে কোনোভাবে পলিটিক্যাল মোবিলাইজেশন ছাড়া এটা সম্ভব না। মহল্লায় মহল্লায় এটা মোবিলাইজেশন দরকার, রীতিমতো 71-এর চিন্তা করা দরকার, যদিও এটাও অন্য ধরনের একটা যুদ্ধ। কিন্তু আমার মনে হচ্ছে যে ওই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রাম ভিত্তিক এইভাবে যদি আমরা না যাই, ওই পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়েছে বা আমি আর্মি আনলাম, এতে কোনোভাবেই কিন্তু আমরা থামাতে পারবো না। কেন সে কি করবে? সে পিটাবে না সে কি ফায়ারিং করবে না কি করবে? সেই জন্য মোবিলাইজেশন দরকার। এবং এই মোবিলাইজেশনে আমি মনে করি যে স্টেক হোল্ডারদের যদি আনা যায়, এবং সেভাবেই মনে হয় আমি এটা সরকারের দেখলাম যে সব ধরনের মানুষকে নিয়ে করা, এটা আরও আগে করা উচিত ছিল। তবে যেটা বলা হয় বেটার লেট দেন নেভার, কেন আমরা এখনো জানি না থার্ড ওয়েভটা কি হবে, সেটাও খেয়াল রাখতে হবে। এবং আমরা ওই থার্ড ওয়েভের মাথা রেখেই কিন্তু এখন থেকে যদি আমরা কাজ করি, মোবিলাইজেশনটাকে যদি বাড়াতে পারি, এবং আমি যেটা বলছি প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা একবারে ওয়ার্ড হিসাবে, তাহলে আমি মনে করি যে আমরা একটা জায়গায় ভ্যাকসিন যতদিন আমরা না পাচ্ছি ততদিন কিন্তু ওই সামালটা যদি আমরা দিতে পারি, তাহলে এক সময় যখন ভ্যাকসিন 60% 70% হয়ে যাবে, তখন আমি মনে করি যে আজকের ইউকের যে অবস্থা, তখনও ইনফেকশন থাকবে, কিন্তু কোনো সন্দেহ নেই যেই কোভিড-19 সিমটম যা দেখা যাচ্ছে বা যেভাবে ভাইরাসটা মিউটেট করছে, কিন্তু মৃত্যু আমরা কমাতে পারবো। নিশ্চয়। ডক্টর আলমগীর, আপনার কাছে আসতে চাই। ভ্যাকসিনের কথা যেহেতু আসছে, সেখানে এখন সব লকডাউনের মধ্যে থাকলেও শিল্প কারখানা লকডাউনের মধ্যে নেই, শ্রমিকরা যাচ্ছেন, এবং ইদানিং মৃত্যুর যে হিসেব দেখি সেখানে 50-এর নিচে একটা ভালো সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছেন। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা আমাদের দেশের কর্মশক্তি, তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনার কি কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? আসলে আমরা যে ভ্যাকসিন ডিপ্লয়মেন্টের প্ল্যান করেছি বা ডিপ্লয়মেন্ট প্ল্যানটা করেছি, সেখানে কিন্তু আমরা প্রায়োরিটি গ্রুপ একদম খুবই স্পেসিফিক হয়ে আইডেন্টিফাই করে দিয়েছিলাম। এবং তারপরে আমরা বয়স ভিত্তিক, আমাদের যেহেতু এখানে আমাদের ডিজিজ ভিত্তিক কোনো ডাটা নেই, যে আমাদের কোমরবিডিটি আপনি যদি হিসাব করেন, জার্মানি যেমন ভ্যাকসিনেশন করেছে তার ডিজিজ ভিত্তিক ডাটা দিয়ে, যারা কোমরবিডিটি আছে তারা প্রায়োরিটি ভ্যাকসিন পেয়েছে। আমাদের যেহেতু নাই, তখন আমাদেরকে বয়স ভিত্তিক চলে আসতে হয়েছে। এবং আমরা 55, কারণ আপনি দেখুন বাংলাদেশের পপুলেশন কম্পোজিশনে আমাদের সবচেয়ে রোগীর সংখ্যা হবে 20 থেকে 40-এর ভিতরে। এটা খুবই স্বাভাবিক, কারণ তার এটা কম্পোজিশনটা এরকম আমাদের প্রথম থেকে তাদের। কিন্তু ইদানিংকালে কেউ কেউ আমাদেরকে বলার চেষ্টা করছেন যে শিশুদের মৃত্যু বেড়ে গেছে, তরুণদের মৃত্যু বেড়ে গেছে। আপনি যদি প্রপোর্শনালি হিসাব করেন, আমরা বাংলাদেশে কয়জন মানুষ অ্যানুয়াল মেডিকেল চেক আপ করি? আমরা করি না। সো আমরা জানি না যে আমাদের কি রোগ আছে। সো আমরা যদি একজন কোমরবিড মানুষ, যদি আমি করোনায় আক্রান্ত হই, তার কিন্তু সিভিয়ারিটি হওয়ার সম্ভাবনা, তার হাসপাতালে যাওয়ার সম্ভাবনা, তার অক্সিজেন স্যাচুরেশন কমার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আপনি যদি বাংলাদেশের মৃত্যু তালিকাটি গভীরভাবে পর্যালোচনা করেন, তাহলে দেখবেন 60-এর উপর একটা পার্সেন্টেজ এবং 50 থেকে উপরের দিকে যে পার্সেন্টেজ, সেটা কিন্তু 80% বেশি, 80% বেশি। এবং এই জন্যই কিন্তু আমরা বারবার বলি যে আপনি যদি বয়স 50 হয়, আপনি করোনা পজিটিভ হয়, দয়া করে একজন ডাক্তারের আন্ডারে যে কোনো একটা হাসপাতালে ভর্তি হয়ে যান, কারণ তত্ত্বাবধানে থাকেন। তাহলে কিন্তু আপনার অক্সিজেন ক্রাইসিসটা হবে না। আপনার যে ক্রাইসিসটা হবে সেটাকে সাধারণ ওয়ার্ডে অক্সিজেন দিয়ে আপনাকে সেটা কন্ট্রোল করা সম্ভব। কিন্তু আমরা বাসা থেকে জটিলতা তৈরি করে শেষ মুহূর্তে হাসপাতালে যাই, এবং গত 1 সপ্তাহ যাবত আমাদের মৃত্যু বাড়ার এটা একটা কারণ। আগে আমরা যখন বলতাম যে আমাদের মৃত্যু বেড়ে গেছে, তখন এটা গত 2-3 সপ্তাহ আগের পেশেন্টেরা। কিন্তু এখন কিন্তু গত 2-3 সপ্তাহ আগের পেশেন্ট প্লাস একদম রিসেন্ট ডেথ, গত 2-3 দিনে হাসপাতালে এসছে, 2 দিন ছিল, 3 দিন ছিল। এগুলি রোগের অনেক বেশি পরিবর্তন, ভাইরাসের অনেক বেশি পরিবর্তন হয়নি, কিন্তু আমরা যেহেতু লেট হাসপাতালে যাচ্ছি,
আমাদের এক ধরনের করোনা কিন্তু ডিনায়াল ধরুন খুলনা বিভাগে যে অবস্থা, সেখানে তো অনেক মানুষ হাসপাতাল থেকে এসে ফেরত যাচ্ছেন এবং অনেক জেলায় সময় মতো অক্সিজেনও পৌঁছানো যাচ্ছে না। সেক্ষেত্রে এই পরামর্শ আসলে কজনের জন্য খাটবে যে তাড়াতাড়ি তারা হাসপাতালে চলে আসবেন? না, এখন দেখুন খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা জেনারেল হাসপাতাল বা যশোর মেডিকেল কলেজে প্রতিদিনই সাধারণ একটা ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করছে, এবং আমরা যদি প্রতিদিন এরকম পরপর 10 দিন 10, 11, 12 হাজার করে পেশেন্ট পাই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কেন পৃথিবীর কোনো স্বাস্থ্য ব্যবস্থা এটাকে হ্যান্ডেল করতে পারবে না। এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেহেতু ছড়িয়ে গেছে, এখন হসপিটালাইজেশন অনেক লেট হসপিটালাইজেশন হচ্ছে, সেখানে আমাদের মৃত্যু ঘটার একটা কারণ। আপনি যেটা ভ্যাকসিনের প্রায়োরিটির কথা বলেছেন, আমাদের স্পেসিফিক একদম স্লাম এরিয়া যেরকম ভ্যাকসিনেশন করার ইচ্ছা, আমাদের শ্রমিকদেরও আমরা হয়তো একটা দুটা গার্মেন্টস দিয়ে প্রথম শুরু করব যে মাস ভ্যাকসিনেশনে, এবং সেটাও যেটা খুব শীঘ্রই আমরা করব, এবং সেটাও আমরা আসলে ক্যাম্পেইনের পূর্ব মুহূর্তে আমরা হয়তো ট্রায়াল দিব, একটা বড় গার্মেন্টসে আমরা গিয়ে সবাইকে ভ্যাকসিনেশন করবো যারা 18+ তাদের, এবং সেইভাবে আমাদের শ্রমিকদের প্রোটেকশন দেওয়ার, এবং আপনি যদি আমাদের ইকোনমি টিকে রাখতে চান তাদেরকে অত অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন দিতে হবে, এবং আমরা সেই প্রায়োরিটি গ্রুপ অনুযায়ী আমরা আসলে কাজ করছি। সো আমরা জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল কিংবা এই যে 12টা সিটি কর্পোরেশনে বিভিন্ন পর্যায়ে ঢাকা শহরে 40টার বেশি কেন্দ্রে যে ভ্যাকসিনেশন শুরু করছি, এই ছাড়াও আমরা কিন্তু এরপরে আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে যাব, আমাদের ইউনিয়ন সাব সেন্টার, আমাদের FWC, যেখানে আমাদের ভ্যাকসিনেশন টিমগুলো রেডি হয়ে আছে, প্লাস আমরা এরকম সেক্টর ওয়াইজ আমরা শ্রমিকদের বিভিন্ন বা পরিবহন শ্রমিকদের, আমাদের গার্মেন্টস এর শ্রমিকদের, এইভাবে সেক্টর ওয়াইজও আমরা ভ্যাকসিনেশন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা এখন চালু রয়েছে, এটা কি সহজ করার কোনো চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, রেজিস্ট্রেশন তো আর এমন কিছু না যে এটা বদলানো যাবে না। সো রেজিস্ট্রেশন হচ্ছে যে, হ্যাঁ, আমাদের অনেকেরই রেজিস্ট্রেশনটা হলে যেটা হয় যে আমাদের অনেক কাজ করতে সুবিধা হয়, কিন্তু আমরা ক্যাম্পেইন মোডে যখন যাব, যার ন্যাশনাল আইডি থাকবে তার রেজিস্ট্রেশনটা আমরা করে দেব, আর যার ন্যাশনাল আইডি থাকবে না তাকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব, কিন্তু আমরা হয়তো একটা ইপিআই এর যে আমরা ভ্যাকসিন কার্ড দিই সেরকম একটা কার্ড দিয়ে দিব, কারণ সেকেন্ড ডোজের জন্য তার ইনফরমেশনটা আমাদের অত্যন্ত জরুরি সেই জন্য। এবং আমরা কিন্তু কোনোটাই খুব স্ট্রিক্টলি থাকবো না আমরা যখন ব্যাপক হারে ভ্যাকসিন পাবো, কারণ বাংলাদেশে যে মানুষ ভ্যাকসিন নেবে সেটাই একজন বাংলাদেশি ভ্যাকসিনেশন হয়ে গেল। সো আমরা সেইভাবে ভ্যাকসিনেশনে যাব, এরকম হার্ড এন্ড ফাস্ট যে আমরা রেজিস্ট্রেশনে থাকতেই হবে থাকবোই এরকম কোনো বা আমাদের কোনো ইগো নাই এখানে। এখানে হচ্ছে যে সবচেয়ে ভালোভাবে যত বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় যত দ্রুত আনা যায় সেই চেষ্টাটাই করা হচ্ছে আসলে। আর এর পাশাপাশি এখন বলা হচ্ছে যে এই বছর ফোরাবার আগেই 10 কোটির মতো ভ্যাকসিন আসতে পারে বাংলাদেশে, সেটা আসলে কতটুকু বাস্তব এই মুহূর্তে? না, এটা তো আমরা ডিসেম্বরের ভিতর 6,80,00,000 শুধু কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকেই পাবো। আমরা সিনোফার্মের থেকে আমরা 1.5 কোটি ভ্যাকসিন পাবো, আমরা কিনেছি সেটা, এবং সিনোফার্মের সাথে কথা হচ্ছে এই 1.5 কোটি যদি তারা সহমত সাপ্লাই দিতে পারে হয়তো চুক্তিটা তাদের সাথে আরো এক্সটেনশন হবে। আমরা সিরাম ইনস্টিটিউট থেকে যে ভ্যাকসিনটা কিনেছি আমরা মাত্র 70 লক্ষ ভ্যাকসিন পেয়েছি, সো সেই ভ্যাকসিনটা আমাদের আসবে। আমরা আসলে 10 কোটির বেশি ভ্যাকসিন পাবো যদি আমাদের সব। সিরামের ক্ষেত্রে কি অবস্থার পরিবর্তন ঘটেছে? তারা যে অবস্থানে ছিল যে তারা রপ্তানি করতে পারছিল না, সেটা সামনে পাল্টাচ্ছে? তারা আগস্টের শেষের দিকে শুরু করবে। সিরামের এই সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, তারা আফ্রিকা দিতে পারে না, ইভেন কোভ্যাক্স ফ্যাসিলিটিজে তাদের যে ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল সেটাও দিতে পারে না। এই জন্য কিন্তু কোভ্যাক্স ফ্যাসিলিটিস থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যে অ্যালোকেশনটা ছিল ভ্যাকসিনের, সব দেশ কিন্তু একসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরামের এই নিজেদের দেশের চাহিদা মেটানোর জন্য রপ্তানি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে। সিরামেরও সমস্যা ছিল, আমরা জানেন যে পৃথিবীতে কাঁচামাল আমদানি রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র, চায়না সহ অন্যান্য দেশ। সো সেটাও তাদেরও একটা সমস্যা ছিল। নিশ্চয়ই, আশা করি এইসব সমস্যা কাটিয়ে উঠবো। অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে ফিরে আসি। ভ্যাকসিনের সুবিধা পেতে তো এখনো বেশ খানিকটা সময় লেগে যাবে। মাঝের সময়টা আসলে কিভাবে আমরা এমনভাবে এগোতে পারি যাতে করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে না পড়ে এবং মোটামুটি আমরা চালিয়ে নিতে পারি এই সময়টা? আমাদের ক্লাসিক্যাল স্বাস্থ্যবিধির মধ্যে থাকতেই হবে। ক্লাসিক্যাল বিষয়টাই হচ্ছে যে রোগীকে শনাক্ত করতে হবে দ্রুত, এবং সেক্ষেত্রে আমাদের যে কৌশল, নগরভিত্তিক যে কৌশলগুলো ছিল, যে আরটিপিসিআর কেন্দ্রিক কিংবা অ্যান্টিজেন করলেও সেই ল্যাবরেটরি কেন্দ্রিক, সেখান থেকে যখন আমরা গ্রাম বা প্রান্তিক অঞ্চলে যাব তখন এই কৌশল পাল্টাতে হবে। সেই কৌশলগুলো সেই যে আবার কমিউনিটি ক্লিনিক বা এমনকি উপজেলা বা ইউনিয়ন সেন্টার, সেই জায়গাগুলোতে অন্তত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট
আরও সহজলভ্য করতে হবে এবং দরকার হলে নীতিমালার ভিত্তিতে যে প্রাইভেট সেক্টরকে যে দেওয়া হয়েছে এবং সেগুলোকে আরও বিস্তৃত করে দরকার হলে তার সাথে এনজিও এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রুট লেভেলে কাজ করে তাদের সঙ্গে সম্পৃক্ত করে রোগী শনাক্তকরণ খুব দ্রুত করতেই হবে। এবং সেটা এখন পর্যন্ত কি করার সুযোগ ছিল না? কারণ এখনো তো জেলা হ্যাঁ, শহরগুলোতে দেরি হয়ে গেছে, দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সেটা দেরি হয়ে গেছে কারণ অ্যান্টিজেন টেস্টের এই কথা কিন্তু গত আগস্ট মাসে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। সরকারি ক্ষেত্রে এটি প্রয়োগ শুরু হয়েছে ডিসেম্বরে এসে এবং পরবর্তীতে এই প্রাইভেট সেক্টরের বিষয়গুলোর নীতিমালা হয়ে গেছে অনেক আগে মার্চে, কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কিন্তু বাস্তবায়নের যে বিষয়গুলো অনেক দেরি হয়ে গেছেন। আমার বক্তব্য হচ্ছে যে এই রোগীগুলো শনাক্ত করে ওই যে সেই আবার ঘুরে ফিরে যে প্রফেসর ইমতিয়াজ সাহেবের সাথে আমি একমত যে এটাকে আমরা ৭১-এর সেই জনযুদ্ধ কিংবা সামাজিক আন্দোলন এবং জনযুদ্ধ যৌথভাবে যেভাবে হয়েছে এটাকে দীর্ঘকালীন একটা যুদ্ধের প্রস্তুতি যেতে হবে। তাহলে এই যে জনসম্পৃক্ততার জন্য যে কমিটিগুলো করা হচ্ছে স্থানীয় ভিত্তিতে তাদের সঙ্গে সমন্বয়ে কিন্তু এই টেস্টগুলো করতে হবে এবং যে রোগীগুলো শনাক্ত হবে তাদেরকে কিভাবে ট্রায়াজ, আমরা একদমই হাসপাতালে শুধু ট্রায়াজ না, সেই কমিউনিটি থেকে ট্রায়াজ, যে কোন রোগীগুলোকে, যেটা ডক্টর আলমগীর বলছিলেন যে কোন রোগী যে দ্রুত যেতে হবে, অনেকগুলো রোগী আছে যেগুলো খুব সুস্পষ্টভাবেই তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে। আবার অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু স্থানীয় চিকিৎসক এবং স্থানীয় স্বাস্থ্যসেবীরা কিছু কিছু সিদ্ধান্ত দিতেই পারেন যে তুমি কিন্তু পরে গেলেও হবে। তাহলে হাসপাতালের উপর যে প্রবাহটা, সেই প্রবাহ কমিয়ে আনার জন্যও কিন্তু সেই কমিউনিটি লেভেল থেকে এক ধরনের ট্রায়াল সিস্টেম চালু করতে হবে এবং সেটা টেস্টের ভিত্তিতে, সেটা এভিডেন্সের ভিত্তিতে, এবং সেখানে কোয়ারেন্টাইন বা আইসোলেশন এই কাজগুলো কিন্তু লোকাল কমিউনিটি কেবল তত্ত্বাবধান করতে হবে, আর কেউ কিন্তু করে পারবে। কারণ এমনও তো দেখা যাচ্ছে যে একজন পজিটিভ হয়েছেন, হয়তো সেভাবে অসুস্থ হননি, তিনি এটা জেনেও বাজারে এসে ঘুরছেন, তো তাদের সেটা কিন্তু ওই স্থানীয় যে কমিটিগুলো একমাত্র তারাই সেটা প্রতিরোধ করতে পারে এবং সেটাকে তাকে যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন হোক আর বাসায় হোক সেই কাজগুলো কিন্তু করার জন্য রুট লেভেলে এই বাইরে আর কোনো পদ্ধতি নেই। পাড়ায় মহল্লায় এই ধরনের কমিটি ছাড়া কোনো পদ্ধতি নেই। আমাদেরকে আসলে প্রশাসন নির্ভরতা থেকে আমাদের প্রশাসনের দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলো সুস্পষ্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে যে কমিউনিটি নির্ভরশীলতা, জনগণের উপর নির্ভরশীলতা, সেই জায়গাগুলো যদি স্থির করি তাহলে দেখা যাবে যে এখন যে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষমতা সেটার অপটিমাম যৌক্তিক ব্যবহার সম্ভব হবে। আমাদের আগের অভিজ্ঞতা যদি নেই, কলেরা বলুন, এর আগে যেসব মহামারী হয়েছে গ্রামে তো এক ধরনের ব্যবস্থা নিজে থেকেই কার্যকর হতো, এবার সেটা হচ্ছে না কি কোনো এক ধরনের অবিশ্বাসের কারণে? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের যেটাকে বলা হয় রিস্ক কমিউনিকেশন, যেটাকে আমরা সেই জায়গাগুলোতে যোগাযোগের বিষয়গুলোতে আমরা কিন্তু অবশ্যই খানিকটা ব্যর্থতা পরিচয় দিয়েছি। সেটি বিভিন্ন মহল থেকে, আমরা শুধু যে সরকারের দিক থেকে তা নয়, আমাদের যে রাজনীতিকরা বা অন্যান্য যারা জনপ্রতিনিধি তাদেরকে সবসময় সরকারের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে এমন তো ঘটে নাই। আমরা যে সময় যেসবগুলোতে সামাজিক আন্দোলন রূপ লাভ করেছে সেখানে এনজিও থেকে শুরু করে নানান যে সংস্থাগুলো রয়েছে তারা যেভাবে এগিয়ে আসছে, এভাবে কিন্তু এখানে দেখা গেছে যে হয়তো ভীতির কারণে হতে পারে যে এমন, কিন্তু 1 বছর পরে তো অনেক ভীতি কেটে গেছে। আমাদের চিকিৎসকদের মধ্যেও যে ভীতি ছিল সেটা যেমন কেটে গেছে, সামাজিক আন্দোলনে যারা অংশ নেন তাদেরও তো ভীতি কম থাকা উচিত। আমার মনে হয় সেইটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কীভাবে এটিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়া যায়। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।